অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে একটি আতঙ্কের নাম। বর্তমানে আমরা এই যে হসপিটালের যে এনভায়রনমেন্ট, আমরা বিশেষ করে গভর্নমেন্ট হসপিটাল প্লাস সহ আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সামান্য কারণে, সামান্য সর্দি কাশি, সামান্য জ্বরের কারণে অ্যান্টিবায়োটিকের যে যথেষ্ট ব্যবহার আমরা করছি, এই ব্যবহারের কারণে আমরা যে ভবিষ্যতে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি, সেটা আসলে মানে অকল্পনীয় একটা ব্যাপার। বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড যে ইনফেকশনগুলো, বিশেষ করে সিউডোমোনাস, তারপরে ইকোলাই যে ব্যাকটেরিয়া এবং কিছু এখান থেকে উৎপত্তি হচ্ছে সুপারবাগ, এগুলো কনভেনশনাল যে অ্যান্টিবায়োটিকগুলো ছিল, যে অ্যান্টিবায়োটিকগুলো আগে ঠিকমতো কাজ করতো, সেই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একদম রেজিস্ট্যান্স শো করতেছে। ব্যাকটেরিয়াগুলো এই অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্স শো করছে এবং এগুলো কোনোভাবেই রেসপন্স করছে না। এমনকি এখন যে সুপিরিয়র অ্যান্টিবায়োটিকগুলো ছিল, যেমন অ্যাজিথ্রোমাইসিন, এমনকি মেরোপেনাম, তারপরে আরও যে হায়ার অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী স্টেপে ব্যবহার করতাম, সেগুলোও কিন্তু এখন আর বিভিন্ন অর্গানিজমের উপরে কাজ করতেছে না। তো এই যে অ্যান্টিবায়োটিকের যে যথেষ্ট ব্যবহার বাংলাদেশব্যাপী, তো এই ব্যবহারের জন্য আসলে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকের এই যথেষ্ট ব্যবহারের কারণে আমরা ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাচ্ছি, যেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো রিসোর্স আমাদের মতো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেক দেশেরই হয়তো নেই। বিশেষ করে আমরা জানি যে যারা কম বয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক যারা ব্যক্তি এবং যারা অধিক বয়সের ব্যক্তি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে এবং তাদের শরীরে তাদের জন্য এই জিনিসগুলো আরও ভয়ঙ্কর। বিশেষ করে যারা আইসিইউতে ভর্তি থাকে, নিওনেটাল আইসিইউ বা অ্যাডাল্ট আইসিইউগুলোতে, এই আইসিইউগুলোতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কম্বিনেশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং তারা দেখা গেল যে হসপিটালে ভর্তি হওয়ার আগেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডোজে বিভিন্ন লেভেলে তারা কিন্তু অ্যান্টিবায়োটিক পেয়ে আসে। পরবর্তীতে যখন আমরা এসে এখানে হায়ার অ্যান্টিবায়োটিকও প্রয়োগ করে থাকি বা আইসিইউর মধ্যে, তখনও কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স শো করতেছে। তো সুতরাং দেখা গেল যে আমাদের হাতে রিসোর্স, অ্যান্টিবায়োটিকের যে সোর্সগুলো, যেটা আমরা স্টেপ বাই স্টেপ হয়তো ব্যবহার করতাম, সেই সোর্সটা কমে আসছে এবং আমাদের যে অ্যান্টিবায়োটিকের যে ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিকগুলো ছিল, যেগুলো দেখা গেল অনেক অ্যান্টিমাইক্রোবিয়ালের উপরে অনেক ভালোভাবে কাজ করতো, একটা ব্রড স্পেকট্রাম কাজ করতো, সেই অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স শো করছে এবং অধিকাংশ ক্ষেত্রে তারা অকার্যকর প্রমাণিত হচ্ছে। আমি এটাই পরামর্শ দিতে চাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলের যে আমাদের দেশে যে ফার্মেসিগুলো আছে, ফার্মেসিগুলো থেকে কোনো রেজিস্টার্ড, বিশেষ করে এমবিবিএস ডাক্তারের অনুমতি ব্যতীত বা রেজিস্টার্ড কোনো ডক্টরের প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং সম্পূর্ণরূপে এটা গভর্নমেন্টের মনিটরিংয়ে আনতে হবে, তা না হলে ভবিষ্যতে ভয়াবহ দিন অপেক্ষা করছে। আমরা বলি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা এখন আমার কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টই খুঁজে পাচ্ছি না যেটা পেশেন্টকে দিয়ে আমরা ওই ব্যাকটেরিয়াটাকে কিল করব। আমাদের এখানে আইসিইউ আছে, জানেন আপনি, এখানে সিসিইউ আছে, আইসিইউ আছে। একটা পেশেন্ট যখন ইনফেক্টেড হয়, আমরা দেখি যে অলমোস্ট অল অফ দি অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু রেজিস্ট্যান্স। এখন আমরা একটা সময় চোখ বন্ধ করে মেরোপেনাম ব্যবহার করতাম, চোখ বন্ধ করে সেপ্রায়োজন ব্যবহার করতাম, পেনাম ব্যবহার করতাম, কিন্তু এই মেরোপেনাম গ্রুপ এবং স্যাপালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো এখন অলমোস্ট সব কিছুই এখন রেজিস্ট্যান্ট। এখন আমাদেরকে খুঁজতে হচ্ছে নতুন নতুন অ্যান্টিবায়োটিক, এবং এটা কেন করতে হচ্ছে এই জন্য কিন্তু আমরাই দায়ী। আমার হসপিটালে দেখেন, এখানে 2000 বেডের একটা হসপিটাল, এখানে প্রতিদিন এখানে যে লোকজনের আনাগোনা হয়, এটা কিন্তু সরকারি হসপিটাল বলে এখানে সবাই আসার অধিকার আছে, সবাই আসে, কিন্তু হওয়া উচিত কী ছিল 2000 পেশেন্টের সাথে বড়জোর আর 2000 অ্যাটেন্ডেন্ট অথবা নো অ্যাটেন্ডেন্ট। এটা যদি আমরা করতে পারতাম, রোগ জীবাণুগুলো কিন্তু বাইরের থেকে আসে, এনভায়রনমেন্ট থেকে আসে, আর হ্যাফাজার্ড ইউজ অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে। আর এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য যে শুধু যে আমরাই দায়ী সেটা না, আমাদের যে মাইক্রো অর্গানিজমগুলো যে আছে, এরা অনেকগুলো মেকানিজম আছে, ওই মাইক্রো অর্গানিজমগুলো রেজিস্ট্যান্স হয়। এর মাঝে একটা ধরেন যে মোটামুটি 4টা মেকানিজমে ওরা রেজিস্ট্যান্স হয়। এখন এই মেকানিজমগুলো যদি আমরা ব্লক করতে পারি, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটা আমরা প্রিভেন্ট করতে পারি। আমাকে আগে যে অ্যামক্সিসিলিন দিয়ে যে চিকিৎসা করতে পারতাম, এখন আমাদেরকে এর জন্য মেরোপেনাম দিতে হচ্ছে। আগে যেটা টেট্রাসাইক্লিন দিয়ে যে চিকিৎসাটা হতো, এর জন্য আমাকে সেফালোস্পোরিনে অন্যান্য গ্রুপে যেতে হচ্ছে। এটা আমাদের জন্য একদিকে ইকোনমিক একটা বার্ডেন, আর অন্যদিকে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমার পেশেন্টকে কিছুই দিতে পারতেছি না, সব কিছুই রেজিস্ট্যান্স। তাহলে আমাকে ট্রিটমেন্টটা কীভাবে হবে? তো সেক্ষেত্রে আমাকে অনেকগুলো মাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক কয়েকটা কম্বিনেশনে দিতে হচ্ছে, লো ডোজে কাজ করছে না, অনেক হাই ডোজে দিতে হচ্ছে। এই সমস্যাগুলোতে আমরা পড়ছি।
এবং এই জন্য আমাদেরকে যেটা করা উচিত এখন ইমিডিয়েটলি, আমাদের হেফাজার্ড ইউজ অফ অ্যান্টিবায়োটিক এটা তো বন্ধ করতে হবেই। আর একই সাথে আমাদের আপনার উইদাউট প্রেসক্রিপশন আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো খাই বা উইদাউট প্রেসক্রিপশন যে পথে ঘাটে যেভাবে বিক্রি হয়, ওষুধের দোকান যেভাবে আছে, এটা বন্ধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক আসলে ব্যবহার করা যাবে না। বা আমরা নিজেও কিন্তু এখন আমরা বসে কিছুদিন আগেই আমরা একটা প্রোটোকল তৈরি করলাম যে কোনো অ্যান্টিবায়োটিক তো কাজ করছে না, তাহলে আমরা চলবো কী করে। আমরা আইসিইউতে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আমাদের রেজিস্ট্যান্স, ইভেন মেরোপেনাম, আপনি জানেন যে মেরোপেনাম অনেক দামি একটা অ্যান্টিবায়োটিক। এখন এই মেরোপেনাম আমাদের রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম কেজে রেজিস্ট্যান্ট, আমরা ব্যবহার করতে পারছি না। শেষে বাধ্য হয়ে আমরা মিটিং করে নতুন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, যেটা খুব কম ব্যবহার হয়, কারণ আইসিইউতে তো পেশেন্টগুলো ভেন্টিলেটরে আছে। এই ভেন্টিলেটর থেকে এই ভেন্টিলেটরে যখন পেশেন্ট যায় ওর কিন্তু ইনফেকশনের থ্রেট অনেক বেশি। তাহলে আমরা আইসিইউ পেশেন্টদেরকে বাঁচানোর জন্য হসপিটালে আমরা কার্ডিয়াক সার্জারি নিয়ে কাজ করি, বুক কেটে অপারেশন করি, ওখানে একটা রোগ জীবাণু সহজেই ঢুকে যেতে পারে। এই জন্য আমাদেরকেই সচেতন হতে পারে। ঢাকা শহরের যে বায়ুমান, আপনি জানেন যে আমাদের এখানকার এনভায়রনমেন্ট খুব বেশি এটা স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর বলতে পারেন। এটা ওয়ার্ল্ডের ভিতর সেকেন্ড বা ফার্স্ট পজিশনে থাকে। এই এনভায়রনমেন্ট থেকেও অনেক জীবাণু কিন্তু আমাদের বডিতে ঢুকে যাচ্ছে। আমি বুকটা কেটে ফেললাম, সেখানে যে এয়ার যাচ্ছে, এই এয়ারটা তো ঢাকা শহরেই বাতাস, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমার একটা রোগ জীবাণুর ভিতরে ঢুকে গেল। ঠিক আছে, তারপরে হসপিটালে যে পরিমাণ আপনি এখানে লোকজন দেখছেন, এদের স্যান্ডেল থেকে শুরু করে এরা কাঁথা বালিশ নিয়ে গ্রামের থেকে চলে এসেছে। এই কাঁথা বালিশ নিয়ে হসপিটালে আসা, স্যান্ডেলের সাথেও এক গাদা ময়লা নিয়ে আসা, হ্যাঁ, এইভাবে কিন্তু একটা হসপিটালে এনভায়রনমেন্ট হয় না। এটা কোথায় হচ্ছে? সারা দেশে হচ্ছে। যার ফলে ব্যাকটেরিয়াগুলো অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান ওরা কিন্তু নিজেকে এসকেপ করা, অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে একটা উপাদান তারা বডিতে তৈরি করে ওই অ্যান্টিবায়োটিকটা ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স মানে হলো কাজ না করা। ওই ওষুধটা দিয়ে, ওই মেডিসিন দিয়ে আমার ব্যাকটেরিয়াটা আর কিল হচ্ছে না, মরছে না, যার ফলে কোথাও ইনফেকশন হলে ভালো হচ্ছে না, হ্যাঁ, বা নতুন করে ইনফেকশন ছড়াচ্ছে। তো আমাদেরকে আসলে সচেতন হতে হবে। এটা সচেতনতা এখানে কোনোই ঘাটতি করা যাবে না। এবং এটা আমি একা করলে হবে না, কিন্তু আমি একা করছি, কিন্তু আমি একা করলে হবে না। এটাকে আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, এটা বাসার থেকে শুরু করতে হবে, এটা রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু আমাকে একটা এনভায়রনমেন্ট দিতে হবে, একটা উপযুক্ত পরিবেশ দিতে হবে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা এটাকে উতরাতে পারবো। তাছাড়া সম্ভব না। এবং অলমোস্ট আমাদের দেশের কোম্পানিগুলো যত অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, যার ফলে আমরা কিন্তু খুব বিপদের মধ্যেই আছি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আমাদের এই কার্ডিওলজি সেটিংস বা আমাদের এই দিক থেকে বলতে গেলে এটার এই রেজিস্ট্যান্সের কারণে আমাদের হচ্ছে পেশেন্টগুলো মেইনলি সাফার করে বিভিন্ন প্রসিডিওরের পরে। দেখা যায় যে স্টেন্ট বা পিসিআই করার পরে স্টেন্ট ইনফেকশন, তারপর পেসমেকার করার পরে রিকারেন্ট বারবার ইনফেকশন হচ্ছে। মানে আমাদের ট্রিটমেন্ট ফেলিওরের জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক রেসপন্সিভ। আমাদের এই হসপিটালে বা আমরা যারা কার্ডিওলজি প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা ইম্পর্ট্যান্ট এই জন্যই যে আমাদের পেশেন্টগুলো যারা আমরা পিসিআই করা হয় বা পেসমেকার ইমপ্লান্ট করার পরবর্তী সময় স্টেন্ট ইনফেকশন, স্টেন্ট ফেলিওর, যেটা একটা স্টেন্ট ফেলিওরের কারণ, তারপর হতে পারে আমাদের পেসমেকার ইনফেকশন, এটা আসলে খুবই আমাদের পেশেন্টরা সাফার করে। তারপর হচ্ছে মানে এইগুলো আমরা প্রতিরোধ করতে গেলে বিভিন্ন দিক থেকেই দরকার। আসলে আগে থেকেই পেশেন্টের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে থাকে। এটার জন্য আমাদের যেটা হচ্ছে ছোটোখাটো ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলোতে আসলে ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা, এটা হচ্ছে রোগীদের ক্ষেত্রে বলা। আর আমরা ডক্টর বা আমরা যারা হসপিটাল সেটিংসে থাকি আমাদের অবশ্যই মানে প্রপার স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন এটা মেনটেন করা উচিত। তারপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা ইস্যু সেটা হচ্ছে আমাদের যে খাবার দাবার, বিশেষ করে যে পোলট্রি, তারপর ফিশ, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওই মাছ বা মুরগি যেগুলো, চিকেন যেগুলো করা হয় তখনই ওদেরকে আসলে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়। ওই খাবারটা খাওয়ার পরে আমাদের আরও বেশি রেজিস্ট্যান্স ডেভেলপ করে।
এইসব ব্যাপারে আমাদের আসলে ওই ফুড ম্যানুফ্যাকচার ওই লেভেল থেকেই সচেতনতা তৈরি হয়ে আসা উচিত। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে নিওনেটাল ইনফেকশন প্রিভেন্ট করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিনেটাল কেয়ারটা খুবই জরুরি। একটা মার নিউট্রিশন কেমন আছে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাতে, তারপর হচ্ছে বিশেষ করে 36 সপ্তাহ পর বা তারও 30 সপ্তাহ এর পর থেকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যেটা আমরা বলি যে পানি ভেঙে যাওয়া, সেইটা ডিটেক্ট করা, সেই সময় ভ্যাজাইনাল সোয়াব কালচার করা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেয়া, লেবারের পিরিয়ডটাতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেয়া, এগুলো দিলেই কিন্তু আসলে নিওনেটাল ইনফেকশন, মেনিনজাইটিস বা সেপসিস আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি।